আসসালামু আলাইকুম। ড্রিম হাউস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই জানাচ্ছি, ইসরায়েল ফেরত দিয়েছে ৩০ ফিলিস্তিনির মরদেহ। গাজা সীমান্তে চলছে লাশ হস্তান্তরের জটিল প্রক্রিয়া। এর মধ্যেই মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। এরপর জানাবো, পশ্চিম তীর দখলকে আনুষ্ঠানিক রূপ দিতে বিতর্কিত বিল পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট। আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া জানানো হলেও ইসরায়েল বলছে এটি জাতীয় নিরাপত্তার অংশ। এদিকে উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৬৩ জন। দেশটির পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আরও জানাবো, প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন বাহিনীর হামলায় ২ জন নিহত হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য। এবং সবশেষে জানাচ্ছি, পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় সীমান্ত অঞ্চল জুড়ে তৈরি হয়েছে অস্থিরতা। এর প্রভাব পড়ছে আফগান শরণার্থীদের জীবনযাত্রায়। অনেকেই বলছেন, নিজের ঘরেই এখন আমরা অবৈধ। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল। ৩০ জন ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন প্রশাসন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাসের সম্মতিতে শুরু হয় যুদ্ধবিরতি। ট্রাম্প যে ২০টি পয়েন্ট সম্বলিত প্রস্তাবনাটি পেশ করেছিলেন, সেখানে একটি পয়েন্টে বলা হয়েছিল, গাজায় আটক সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ফেরত দেবে মৃত সব জিম্মির লাশ। বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। পয়েন্টে আরও বলা হয়েছিল, প্রতি মৃত জিম্মির দেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির লাশ হস্তান্তর করবে ইসরায়েল। সংঘাতের ২ বছরের বিভিন্ন সময় বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। হিসেব অনুযায়ী শেষ পর্যন্ত হামাসের হাতে ছিল ৪৮ জন ইসরায়েলি জিম্মি। তবে হামাস জানিয়েছিল এই জিম্মিদের মধ্যে জীবিত আছেন ২০ জন, বাকি ২৮ জন মারা গেছেন। যুদ্ধবিরতির পর তৃতীয় দিন অর্থাৎ ১৩ই অক্টোবর জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। তারপর মৃত জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর শুরু করে। গাজার প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, এ পর্যন্ত ইসরায়েলের কাছে ১৫ জন মৃত জিম্মির লাশ এবং দেহাবশেষ হস্তান্তর করা হয়েছে। বাকি ১৩ জন জিম্মির লাশও ফেরত দেওয়া হবে। সর্বশেষ মঙ্গলবার ২ জন জিম্মির লাশ তেল আবিবকে ফেরত দেওয়া হয়েছে। চুক্তির শর্তানুসারে সেই ২ জিম্মির মরদেহে বিনিময়ে বুধবার ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করেছে ইসরায়েল। পশ্চিম তীর সংযুক্তির বিল পাশ করল ইসরায়েলি পার্লামেন্ট। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল প্রথম ধাপে ইসরায়েলে পার্লামেন্টে পাশ হয়েছে। এটি পূর্ণাঙ্গভাবে পাশ হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং এতে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে। তবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। খবর আল জাজিরার। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি পার্লামেন্ট নেসেট দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এটি কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির সমান এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। আজ ১২০ আসনের নেসেটে ২৫-২৪ ভোটে বিলটি প্রাথমিকভাবে পাশ হয়। এটি আইন হিসেবে কার্যকর হতে আরও ৩ ধাপের ভোটে অনুমোদন পেতে হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার দল লিকুড পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন। নেসেটের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি রাষ্ট্রের সার্বভৌমত্ব জুডিয়া ও সামারিয়া অঞ্চলে পশ্চিম তীরে প্রয়োগ করার উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে। এখন এটি আরও আলোচনার জন্য সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে। বিলটি পাশ হওয়ার মাত্র ১ মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেওয়া হবে না। এদিকে নেতানিয়াহুর লিকুড পার্টি একটি বিবৃতিতে এই ভোটকে বিরোধী দলের উস্কানি বলে অভিহিত করে বলেছে, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, আসল সার্বভৌমত্ব আইন দেখানো ভান পড়ে নয়, বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমে অর্জন করা যায়। অন্যদিকে এই ভোটের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা নেসেটে ফিলিস্তিনি ভূমি সংযুক্তির প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। পশ্চিম, পূর্ব জেরুজালেম এবং গাজা এই তিনটি অঞ্চলই একক ভৌগোলিক ইউনিট, যার উপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 63 জন। উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত 63 জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ মধ্যরাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বিপরীত দিকে দুটি বাস তাদের পেছনে থাকা যানবাহনকে ওভারটেক করছিল, তখন কিরিয়ন দম্ম শহরের কাছে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়ক শুরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় ওই স্থানে হতাহতের ঘটনা ঘটে। দেশটি পুলিশ এক্সপোস্টে একটি বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুসারে কাম্পালা থেকে গুলু অভিমুখে যাওয়া বাসটি একটি লরিকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা অন্য বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে চালকদের মধ্যে একজন গাড়ি ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু চেইন রিয়াকশন সৃষ্টি হয়, যার ফলে কমপক্ষে 4টি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বেশ কয়েকবার উল্টে যায়। ফলশ্রুতিতে 63 জন প্রাণ হারিয়েছেন। তবে একসঙ্গে 63 জনের মৃত্যুর ঘটনা অস্বাভাবিক। উগান্ডার রেড ক্রসের মুখপত্র আয়োডিন নাগাশিখা বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনার পর হাত পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছেন রেড ক্রসের এই কর্মকর্তা। সাধারণত দুর্ঘটনা ঘটলে মানুষ হতাহতদের উদ্ধার করতে যায়, কিন্তু গতরাতে দুর্ঘটনার পর অনেক আহত দীর্ঘ সময় রাস্তায় পড়েছিলেন বলে জানিয়েছেন রেড ক্রসের এই কর্মকর্তা। উগান্ডায় 2024 সালে সড়ক দুর্ঘটনায় 5144 জন নিহত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী এর আগের বছর 2023 সালে সড়কে প্রাণ গিয়েছিল 4806 জনের এবং 2022 সালে নিহত হন 4534 জন। এতে স্পষ্ট দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারের নৌযানে মার্কিন হামলায় 2 জন নিহত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে 2 জন সন্দেহভাজন মাদক কারবারিকে হত্যা করেছে। বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই কথা জানিয়েছেন। এই হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানে সামরিক বাহিনীর ব্যবহার আরও সম্প্রসারিত হল। ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযান শুরুর পর প্রশান্ত মহাসাগরে মার্কিন সেনাবাহিনীর এটা প্রথম জ্ঞাত হামলা। তবে ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে এই ধরনের অন্তত 7টি হামলা চালানো হয়েছে। একই বিষয়ে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা নাটকীয়ভাবে বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হেগস্ট লিখেছেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌযানটি অবৈধ মাদকদ্রব্য পাচারে জড়িত ছিল। এটি পরিচিত মাদক চোরাচালানের পথ ধরে চলাচল করছিল এবং মাদকদ্রব্য বহন করছিল। তবে নিজের দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি। এক্সে হেগস্ট প্রায় 30 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। এতে একটি নৌযানকে পানিতে চলতে এবং পরে বিস্ফোরিত হতে দেখা যায়। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এই ধরনের হামলায় এখন পর্যন্ত অন্তত 32 জন নিহত হয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্র প্রশাসন এইসব ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। উদাহরণ হিসেবে বলা যায়, হামলার শিকার নৌযানগুলিতে কী পরিমাণ মাদকদ্রব্য ছিল বা নৌযানগুলি যে মাদকদ্রব্য ব্যবহার করছিল তার সুনির্দিষ্ট প্রমাণ কী, এসব বিষয়ে তারা বিস্তারিত জানায়নি। বিশেষজ্ঞদের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের মূল সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা কোস্টগার্ডের বদলে সামরিক বাহিনী কেন এসব হামলা চালাচ্ছে? প্রাণঘাতী হামলায় যাওয়ার আগে মাদকবাহী চালান থামাতে অন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? সর্বশেষ হামলাটি নিয়ে প্রথমে প্রতিবেদন করে সিবিএস নিউজ। এমন এক সময় ঘটনাটি ঘটে যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ওই অঞ্চলে দেশটির নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ F-35 যুদ্ধবিমান, একটি পারমাণবিক সাবমেরিন এবং প্রায় 6500 সেনা রয়েছে। আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড অপারেশন বাইপার নামের একটি অভিযান শুরু করে, যার লক্ষ্য ছিল প্রশান্ত মহাসাগরের মাদক আটকানো। কোস্টগার্ড জানিয়েছে 15 অক্টোবর পর্যন্ত তারা 1 লাখ পাউন্ডেরও বেশি কোকিন জব্দ করেছে, কিন্তু এই ক্ষেত্রে জাহাজটি আটকানোর বদলে কেন হামলা চালানো হয়েছে তা স্পষ্ট নয়। গত সপ্তাহে রায়তোস প্রথম জানায়, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর এক হামলা থেকে 2 জন সন্দেহভাজন মাদক পাচারকারী বেঁচে গিয়েছিলেন। পরে তাদের উদ্ধার করে একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে তোলা হয়। পরবর্তীতে তাদের নিজ নিজ দেশ কলম্বিয়া ও ইকুয়েডরে ফেরত পাঠানো হয়। নিজের ঘরেই অবৈধ
পাকিস্তান তালেবান উত্তেজনায় অনিশ্চিত জীবন আফগান শরণার্থীদের। 1979 সালে সোভিয়েত ইউনিয়নের হামলার পর নিজেদের দেশ ছেড়ে পাকিস্তানে আশ্রয় নেন লাখ লাখ আফগান নাগরিক। পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থী আল্লামিরের মা বাবাও একই পরিস্থিতিতে পড়েছিলেন। তারা দেশ ছেড়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কুহাটে একটি শরণার্থী গ্রামে বসতি স্থাপন করেছিলেন। সেখানেই মীরের জন্ম। বর্তমানে মীরের বয়স 45 বছর। তার 200-এরও বেশি স্বজন আফগানিস্তান থেকে পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন। তখন থেকে সেখানেই তাদের ঘরবাড়ি। 2 বছর ধরে পাকিস্তান কর্তৃপক্ষ লক্ষাধিক আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠাতে তৎপরতা চালাচ্ছে। এমন অবস্থায় মীরদের পরিবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছে। এতদিন তারা ইসলামাবাদের ধরপকড় থেকে কোনোভাবে বেঁচে থাকলেও গত সপ্তাহে তাদের উপর বিপদের ছায়া নেমে এসেছে। গত সপ্তাহে পাকিস্তান কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে দেশ জুড়ে থাকা 54টি আফগান শরণার্থী গ্রামের সবকটি বন্ধ করে দেবে তারা। এটি 2023 সালে শুরু হওয়া অভিযানেরই অংশ। ওই অভিযানের লক্ষ্য হলো বিদেশিদের দেশ থেকে বিতাড়িত করা। 54টি শরণার্থী গ্রামের মধ্যে কোহাটি গ্রামগুলো আছে যেখানে মীর ও তার পরিবার বসবাস করে। আল জাজিরাকে মীর বলেন, আমার জীবনে আমি মাত্র একবারের জন্য আফগানিস্তানে গিয়েছিলাম। সেটা 2013 সালে 2 সপ্তাহের জন্য গিয়েছিলাম। এর বাইরে আমার পরিবারের কেউ আর কখনো সেখানে ফিরে যায়নি। আমি কি করে সব ছেড়ে চলে যাব যখন আমরা এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, এখানেই বিয়ে করেছি এবং প্রিয়জনদের এখানেই দাফন করেছি। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এই টানাপড়নের মধ্যেই মীরের মতো অসংখ্য পরিবার অনিশ্চয়তার ঘূর্ণিতে আটকা পড়েছে। অক্টোবরের শুরুতে সীমান্তে আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে 2 দেশের মধ্যে টানাপড়ন প্রকাশ্য শত্রুতায় রূপ নেয়। গত রোববার দোহায় পক্ষের কর্মকর্তারা বৈঠকে বসে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষর করেন। 25 অক্টোবর ইস্তানবুলে তাদের পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরে উত্তেজনা চলছে। মীরের মতো পরিবারগুলোর আশঙ্কা তারা 2 প্রতিবেশী দেশের সীমান্ত সংঘাতের কূটনৈতিক খেলায় বলি না হয়ে যায়। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এই টানাপড়নের মধ্যেই মীরের মতো অসংখ্য পরিবার অনিশ্চয়তার ঘূর্ণিতে আটকা পড়েছে। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের হামলার পর থেকেই পাকিস্তান লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে এবং 1996 সালে তালেবান প্রথমবার ক্ষমতায় এলে বহু আফগান নাগরিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে আসেন। 2001 সালে যুক্তরাষ্ট্রের 9/11 হামলার পর আফগানিস্তানে শুরু হওয়া মার্কিন আগ্রাসন এবং তালেবানের পতনের পর কিছু আফগান স্বদেশে ফিরে যান, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। 2021 সালের আগস্টে হঠাৎ করে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করলে আবারও পাকিস্তানের দিকে এক বিশাল শরণার্থীর ঢল নামে। 6 থেকে 8 লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নেন। তবে গত 4 বছরে কাবুল ও পাকিস্তানের সম্পর্ক খুব খারাপ হয়ে যায়। একসময় তালেবানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান এখন অভিযোগ করছে সীমান্ত হামলার জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এরপর থেকে পাকিস্তানের নীতি কঠোর করা হয়েছে। এমনকি যারা মীরের মতো দশক ধরে পাকিস্তানে বাস করছেন তাদের বিরুদ্ধে কঠোর নীতি প্রয়োগ করা হচ্ছে। 10 সন্তানের জনক মীর পেশোয়ারের একটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার সহায়তায় আফগান শরণার্থী শিশুদের জন্য একটি পারিগরি প্রশিক্ষণ প্রকল্প পরিচালনা করছেন। 2006 সাল থেকে UNHCR পাকিস্তানে বসবাসকারী আফগান নাগরিকদের জন্য প্রুফ অফ রেজিডেন্স কার্ড ইস্যু করে আসছে। এই কার্ডগুলো তাদের পাকিস্তানে বৈধভাবে থাকা সম্ভব করেছে, কিছুটা চলাচলের স্বাধীনতা দিয়েছে এবং সীমিত আকারে হলেও কিছু সরকারি সুবিধা যোগ দিয়েছে। তবে এই বছরের 30 জুন থেকে পাকিস্তান সরকার PRO কার্ড নবায়ন বন্ধ করে দিয়েছে এবং বিদ্যমান কার্ডগুলোকে অকার্যকর বলে ঘোষণা করেছে। মীর বলেন, আমাদের সবারই UNHCR এর ইস্যু করা প্রুফ অফ রেজিডেন্স কার্ড আছে, কিন্তু এখন এই অভিযান শুরু হওয়ায় আমি জানি না আমাদের কি হবে। নথিভুক্ত না হওয়া আফগান নাগরিকদের জন্য 2017 সালে আফগান সিটিজেনশিপ কার্ড ACC ইস্যু করতে শুরু করে পাকিস্তান। এই কার্ডটি তাদের কিছুটা আইনি স্বীকৃতি এবং অস্থায়ী বৈধতা দিত, কিন্তু বর্তমানে ACCR বিতরণের বিরুদ্ধে কোনো সুরক্ষা দেয় না। UNHCR এর তথ্য অনুযায়ী 2023 সালে অভিযান শুরু হওয়ার পর 2025 সালের মাঝের সময়ের মধ্যে 15 লাখেরও বেশি আফগান স্বেচ্ছায় বা জোরপূর্বক পাকিস্তান ছেড়েছে। পাকিস্তানে নিযুক্ত UNHCR এর মুখপাত্র কায়সার খান আফ্রিদি আল জাজিরাকে বলেন, দেশটিতে এখন প্রায় 12 লাখ PRO কার্ডধারী, 7,37,000 ACC কার্ডধারী এবং 1,15,000 প্রত্যাশিত বসবাস করছেন। পাকিস্তানের সঙ্গে তালেবানের উত্তেজনা তাদের অবস্থাকে আরও অনিশ্চিত করে তুলেছে। আফ্রিদি মনে করেন, 45 বছর ধরে পাকিস্তান লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়ে অসাধারণ উদারতা দেখিয়েছে। তবে সরকার দেশ জুড়ে থাকা শরণার্থী গ্রামগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া এবং তাদের ফেরত পাঠাতে চাপ দেওয়ায়
হওয়ায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আফ্রিদির মতে শরণার্থীদের ফেরত পাঠালে তার স্বেচ্ছায় ধাপে ধাপে মর্যাদায় ও নিরাপত্তায় শুরু হওয়া উচিত। কয়েক বছর ধরে ইউএনসিআরের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন মীর। তিনি বলেন, কোহাটের মাত্র 7টি শরণার্থী গ্রামে 1 লাখেরও বেশি মানুষ বসবাস করে। এই শরণার্থী অভিযোগ করছেন, পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশই শরণার্থী ইস্যুটিকে রাজনৈতিক সুবিধা নিতে ব্যবহার করছে। পাকিস্তান সরকার মীরের পিআরও কার্ড বাতিল করায় তার কাছে কোনো স্বীকৃত আইডি পরিপত্র নেই। এতে তার এবং তার সন্তানের অসুস্থতার সময় চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে। মীর বলেন, বাস্তবতা হলো আমাদের সেই দেশে অবৈধ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেটাকে আমি এবং আমার সন্তানেরা নিজেদের ঘর বলে মনে করি।